আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমাদের টপিক মহারানীর ঘোষণাপত্র। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার একথা উপলব্ধি করতে পেরেছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতের শাসনভার রাখা আর নিরাপদ নয়। এমতো অবস্থায় 1858 খ্রিস্টাব্দে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া একটি ঐতিহাসিক ঘোষণাপত্র জারি করে বা ঘোষণা করে, যা ভারতীয় ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ঘোষণার পটভূমি কি ছিল, মূল বক্তব্য কি, আর ঐতিহাসিক দিক থেকে এটা কতটা তাৎপর্যপূর্ণ। 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ 100 বছর ধরে ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল, তারই বহিঃপ্রকাশ ছিল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। বলা বাহুল্য 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে দুটো বড় পরিবর্তন ঘটেছিল। কি কি সেই পরিবর্তন? প্রথমত, 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার অর্থাৎ ব্রিটেনের মহারানী নিজ হস্তে গ্রহণ করে, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে 1857 খ্রিস্টাব্দের পূর্বে যে গভর্নর জেনারেল পদটি ছিল সেটি পরিবর্তিত হয় এবং নতুন একটি পদের আবির্ভূত হয় ভাইসরয়। বলা বাহুল্য ভাইসরয় কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে প্রতিনিধি, যিনি মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি স্বরূপ ভারতকে শাসন করার দায়িত্ব পান। এখানে বলে রাখা দরকার, ভারতের প্রথম যিনি ভাইসরয় হয়েছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং। এবার দেখে নেওয়া যাক মহারানীর ঘোষণাপত্রের পিছনে কি উদ্দেশ্য লুকিয়েছিল, অর্থাৎ কি উদ্দেশ্যে মহারানী ভিক্টোরিয়া এই ঘোষণাপত্রটি জারি করেছিল। মূলত তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে বা তিনটি উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে মহারানীর ঘোষণাপত্রটি জারি করা হয়েছিল। কি কি সেই উদ্দেশ্য? প্রথমত, মহাবিদ্রোহের পর ভারতীয়দের মনে যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল তা দূর করা এবং সমস্ত ভয়ভীতি দূর করে যাতে ভারতীয়রা পুনরায় ব্রিটিশ শাসনের প্রতি আস্থাশীল হয়ে উঠতে পারে তার দিকে নজর রাখা। দ্বিতীয়ত, ভারতে ব্রিটিশ শাসনের লক্ষ্য, আদর্শ এবং একটি সুবাস্তবায়িত রূপরেখা তৈরি করা। তৃতীয়ত, ভারতীয়দের সমর্থন নিয়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে শক্ত করে গড়ে তোলা বা শক্ত ভিত্তির উপর গড়ে তোলা। মূলত এই তিনটে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে মহারানী ভিক্টোরিয়া উপলব্ধি করেন যে এইরকম একটি ঘোষণাপত্র জারি করা প্রয়োজন। এবার দেখে নেওয়া যাক মহারানীর ঘোষণাপত্রে কি কি বলা হয়েছিল। তা কি কি বলা হয়েছিল? প্রথমত, ভারতবাসী এখন থেকে ব্রিটিশ রাজ্যের প্রজা বলেই গণ্য হবেন এবং ব্রিটিশ নাগরিকরা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন ভারতীয়রাও সেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, ভারত শাসনের দায়িত্ব এখন থেকে কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া গ্রহণ করেছেন এবং তার প্রতিনিধি হিসাবে ভাইসরয় ভারত শাসন করবেন। যেহেতু ভারত বহু ক্ষুদ্র ক্ষুদ্র দেশীয় রাজ্য নিয়ে গঠিত, তাই দেশীয় রাজ্যের রাজাদের আশ্বস্ত করার জন্যও মহারানী তার ঘোষণাপত্রে বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলেছিলেন। কি কি সেই সুযোগ সুবিধা? প্রথমত, দেশীয় রাজ্যের রাজাদের সঙ্গে কোম্পানির যা চুক্তি ছিল ব্রিটিশ সরকার তা সকল চুক্তি মেনে নেবে। দ্বিতীয়ত, দেশীয় রাজারা নিশ্চিন্তে দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন, অর্থাৎ সত্য বিলোপ নীতি আর প্রয়োগ করা হবে না।
এখানে বলে রাখা দরকার যে লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য একটি অভিনব নজিরবিহীন পরিকল্পনা গ্রহণ করেছিল, যা আমরা সত্যবিলোপ নীতি নামে পরিচিত। কি ছিল এই সত্যবিলোপ নীতিতে? এই নীতিতে বলা হয়েছিল যে কোন রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তাহলে সেই রাজ্য সরাসরি কোম্পানির হস্তগত হবে বা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। তৎকালীন সময় এই সত্যবিলোপ নীতিকে কাজে লাগিয়ে লর্ড ডালহৌসি বেশ কিছু দেশীয় রাজ্যকে আত্মসাৎ করেছিল, যাদের মধ্যে সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে এখন থেকে দেশীয় রাজ্যের রাজারা যদি চায় তাহলে তারা দত্তকপুত্র নিতে পারবে, অর্থাৎ সত্যবিলোপ নীতির পরিসমাপ্তি ঘটে এই ঘোষণার মধ্য দিয়ে। তৃতীয়ত, ব্রিটিশ সরকার আর সাম্রাজ্যবাদী উদ্দেশ্য নিয়ে ভারতের রাজ্য জয় করবে না, অর্থাৎ ব্রিটিশ সরকার কোম্পানির মতো করে আর সাম্রাজ্য বিস্তারের কোন রকম পরিকল্পনা করবে না। চতুর্থত কি বলে? দেশীয় রাজন্যবর্গের সমস্ত অধিকার, সম্মান, মর্যাদা ব্রিটিশ সরকার সর্বতোভাবে রক্ষা করবে। সেই সঙ্গে মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত বিদ্রোহীদের জন্য মহারানীর ঘোষণাপত্রে বেশ কিছু ঘোষণা করা হয়েছিল। কি কি সেই ঘোষণা? প্রথমত, মহাবিদ্রোহে ব্রিটিশ নাগরিক হত্যার সঙ্গে যে সমস্ত ব্যক্তি যুক্ত এবং অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে সকল ভারতীয়কে মহারানী ক্ষমা করে দেবেন। দ্বিতীয়ত, এখন থেকে ভারতবাসী বিনা বাধায় ধর্মাচরণ করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় তাদের নিজস্ব ধর্ম অনুযায়ী চলতে পারবে। তৃতীয়ত, সকল ভারতবাসী আইনের চোখে সমান বলে বিবেচিত হবে। চতুর্থত, এখন থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিজ যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিযুক্ত হতে পারবে। এই সমস্ত ঘোষণাগুলি করা হয়েছিল মহারানীর ঘোষণাপত্রে। যদিও বাস্তবিক ক্ষেত্রে এর কোনোটাই বাস্তবায়িত হয়নি। আজকালকার নেতারা যেমন ভোটে জয়লাভ করার জন্য বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে, ভোটে জয়লাভের পর সেই প্রতিশ্রুতির কোনোটাই বাস্তবে রূপ পায় না, ঠিক সেই রকমই মহারানীর ঘোষণাপত্রেও যে ঘোষণাগুলো করা হয়েছিল তার কোনোটাই বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি। অর্থাৎ এই পুরো যে ঘোষণাপত্র ছিল তা পুরোটাই ছিল ভুয়ো। যার জন্য বিখ্যাত ঐতিহাসিক বিপিন চন্দ্র যথার্থই বলেছেন মহারানীর ঘোষণাপত্র ছিল বাস্তবিক ক্ষেত্রে একটি রাজনৈতিক ধাপ্পাবাজি। বলা বাহুল্য, দেশীয় রাজ্যগুলি এই প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের নিরাপদ মনে করলেও শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতিগুলি মিথ্যায় পর্যবসিত হয় এবং মহারানীর ঘোষণাপত্রে ভারতবাসীকে যা কিছু দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল তার ছিটে ফোঁটাও ভারতবাসী পায়নি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সমস্ত ক্ষেত্রে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন নীতির প্রয়োগ করেছিল, যেমন খেলার মাঠে, থিয়েটার বা সিনেমা হলে, রেলের প্রথম শ্রেণীর কামরাতে চড়বার কোনো অধিকার ভারতীয়দের ছিল না। এমনকি কোনো ভারতীয় বিচারক কোনো ইউরোপীয় অপরাধীর বিচার করতেও পারত না। আবার যোগ্যতা থাকার সত্ত্বেও কোনো ভারতীয় উচ্চ পদ পেত না। এই সমস্ত কারণের জন্য বলা যেতে পারে মহারানীর ঘোষণাপত্র ছিল পুরোটাই একটা ধাপ্পাবাজি।